রেশিয়াস কোসাইন্স কোসাইন্স আর ডিরেকশন রেশিয়াস। তো এই ডিরেকশন কোসাইন মানে এটা কার ডিরেকশন কোসাইন হয় বলে দেখি, কোন জিনিসটার ডিরেকশন কোসাইন পাওয়া যায়? কোন বিন্দুর কি ডিরেকশন কোসাইন থাকে? না স্যার, একটা রেখার স্যার। একটা রেখা বা একটা লাইন যদি হয়, একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন পাওয়া যায়, তাই না? কোন এরকম এরকম কার্ভের ডিরেকশন কোসাইন আছে? বলো, এরকম কোন কার্ভের কি ডিরেকশন কোসাইন আছে? না, না, না মনে হয় স্যার। না, থাকবে না, কারণ একমাত্র একটা স্ট্রেট লাইনেরই ডিরেকশন কোসাইন পাওয়া যায়। ডিরেকশন কোসাইনের অর্থ কি? এটা দ্বারা মানে কি বোঝায় আসলে এটা দ্বারা? যে এই যে রেখাটা, এটা বিভিন্ন অ্যাক্সিসের সাথে, রেখাটা বিভিন্ন অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে, তাই না? যে কোণ উৎপন্ন করে সেই কোণের কত? কোসাইন। কোসাইন, তাই না? বিভিন্ন অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের কোসাইন। তো টু ডাইমেনশনাল দুইটা, থ্রি ডাইমেনশনাল তিনটা। তো এই তিনটা নাম্বারকে আমরা বলি ওই রেখার ডিরেকশন কোসাইন। তো ওই তিনটা নাম্বারের যে কোনো প্রপোর্শনাল তিনটা নাম্বারকে আমরা বলবো ডিরেকশন রেশিও। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের জানা দরকার, কারণ পরবর্তী চ্যাপ্টারে এটা লাগবে। তো তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এই জিনিসটা খেয়াল করে, সাপোজ এটা যদি একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে এখানে এরকম করে নাও দেখি, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। বলো দেখি, আমরা এই প্লেনটাকে কি প্লেন বলি? এক্স ওয়াই এটাকে প্লেন। কি প্লেন বলি? এক্স ওয়াই প্লেন, ইয়েস। আবার এই প্লেনটাকে কি প্লেন বলে থাকি? এক্সজেড এক্স জেড প্লেন, গুড। আবার এই প্লেনটা ওয়াইজেড। ওয়াই জেড প্লেন। তো একটা জিনিস খেয়াল করো তো, এখানে এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে, এটা ধরলাম ও, তো এক্স ওয়াই প্লেনে বিন্দুগুলো দেখতে কেমন হবে? এক্স ওয়াই, তারপর কত হবে? জিরো হবে না? জি স্যার। জি স্যার। এক্স, তো এক্স ওয়াই প্লেনে কিন্তু তাহলে জেড এর কোনো মান আছে কি জিরো ছাড়া? না স্যার। না স্যার, তার ওইখানে মানে নেই। এক্স ওয়াই প্লেন, আচ্ছা, তার মানে আগে যেমন যখন আমরা দেখতাম ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল বিবেচনা করো, টু ডাইমেনশনে কি ছিল? এই যে এখানে এটা এক্স এক্সিস, এটা ধরো এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, অর্থাৎ তোমার এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। বলে দেখি এই এক্সিস এর সমীকরণ কিভাবে পাওয়া যেত? এই এক্স এর সমীকরণ কি? যেহেতু এর উপর সমস্ত ওয়াই এর জিরো, সো এটাকে কি বলা হয়? ওয়াই ইকুয়াল টু জিরো না? এই রেখার ইকুয়েশনটা, জি স্যার। এক্সিস এর ইকুয়েশন কত? ওয়াই ইকুয়াল টু 0। এস, এক্স অ্যাক্সিস হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কত? স্যার x0z। এক্স ইকুয়াল টু শুধু 0। এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো এটা কিন্তু আমরা দেখলাম টু ডাইমেনশনে। টু ডাইমেনশনে এক্স ইকুয়াল এক্স এক্সিস সমীকরণ পাই ওয়াই ইকুয়াল টু জিরো করে, ওয়াই সমীকরণ পাই এক্স ইকুয়াল টু জিরো করে। তাহলে এখানে দেখো তো জেড ইকুয়াল টু জিরো করলে কি পাওয়া যায়? থ্রি ডাইমেনশনে দেখো তো জেড ইকুয়াল টু জিরো করলে কথা বুঝতে পারছো আমার? থ্রি ডাইমেনশনে জেড ইকুয়াল টু জিরো মানে কি বোঝা যাবে? এক্স ওয়াই প্লেনটাকে কিন্তু বোঝা যাবে, তাই না? জি স্যার। এই যে পুরো যে এক্স ওয়াই প্লেনটা আছে,
এটা ধরো এই যে এক্স ওয়াই প্লেন, আচ্ছা আর গ্রাফে বোঝানো যাবে, অসুবিধা নাই। তো এই যে প্লেনটা, এই প্লেনের ইকুয়েশনকে আমরা কি বলতে পারি? এই প্লেন ইকুয়েশনকে কি বলা যেতে পারে? এই প্লেন তো এটা একটা ভাগ শুধু, কারণ এটা অক্টেন তোমরা বুঝেছো। তো সেখানে এরকম 8টা ভাগ আছে। তোমরা দেখ এই যে এই অংশ, ওই ওই পাশের অংশ, ওই পাশের অংশ, আহ চারপাশে যে 4টা অংশ আছে, যে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে পাওয়া গেল হচ্ছে জেড ইকুয়াল টু জিরো। তাহলে জেড ইকুয়াল টু জিরো কি পুরো প্লেনটাকে বোঝাচ্ছে না? এক্স ওয়াই যে প্লেনটা, সেই পুরো প্লেনই জেড ইকুয়াল টু জিরো না? এটুকু কি বুঝতে পারছো কেউ? যে জেড ইকুয়াল টু জিরো বললে তাহলে কি বোঝা যাবে? এক্স ওয়াই প্লেনকে বোঝা যাবে। তো আমরা দেখো অন ডাইমেনশনে দেখেছিলাম এক্স ইকুয়াল টু জিরো করলে কি হয়, বা ওয়াই ইকুয়াল টু জিরো করলে কি হয়, একটা লাইন পাওয়া গেছে, তাই না? জি স্যার। একটা লাইন, এরকম একটা লাইন পাওয়া গেছে, এক্স ইকুয়াল টু জিরো বলো আর ওয়াই ইকুয়াল টু জিরো বলো। তো এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, এটা তো ওয়ান ডাইমেনশনালে কি ছিল? টু ডাইমেনশনালে কি ছিল? একটা স্ট্রেট লাইন ছিল। কিন্তু এখানে জেড ইকুয়াল টু জিরো করলে কি পাওয়া যাচ্ছে? একটা প্লেন পাওয়া যাচ্ছে। তা অনুরূপ ভাবে ওয়াই ইকুয়াল টু জিরো করা যায়, তাহলে কোন প্লেনটা পাওয়া যাবে? স্যার ওয়াই, এই প্লেনটা পাওয়া যাবে, তাই না? এক্সিট এক্স জেড, এই প্লেনটা পাওয়া যাবে। যদি আমাদের এক্স ইকুয়াল টু জিরো হয় তাহলে ওয়াইজেড। ওয়াই জেড প্লেন পাওয়া যায়। গুড। তো এখন এখান থেকে আমাদের ধারণা হচ্ছে প্লেন। তাহলে এখানে বলা যায় যে ওয়ান ডাইমেনশনাল, আমরা টু ডাইমেনশনাল যেটা স্ট্রেট লাইন, থ্রি ডাইমেনশনাল সেটা কি হয়ে যাবে? প্লেন হয়ে যাবে। আমরা একটা ইকুয়েশন দিয়ে দেখাবো যে টু ডাইমেনশনাল একটা কেমন ছিল দেখতে? এক্স প্লাস বিওয়াই প্লাস সি এত ইকুয়াল জিরো। তো এখানে এ বি সি সবগুলো কি একসাথে জিরো হতে পারতো? কেউ না কেউ মানে সরি, এ বি কি একসাথে জিরো হতে পারতো? কেউ না কেউ কিন্তু থাক, তাই না? জি স্যার। হয় শুধু এক্স ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু সি এরকম থাকতো, অথবা ওয়াই ইকুয়াল টু সি বা একটা কিছু থাকতো, অথবা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি এরকম থাকতো, অথবা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো এরকম থাকতো। কিন্তু একই সাথে কি এ বি দুইটাই জিরো হতো? তখন কি তাহলে তো কিছুই হতো না। একই সাথে এ এবং বি যদি জিরো হতো তাহলে তো সেটা একটা আনডিফাইন্ড একটা ইকুয়েশন হতো, মানে শুধু সি থাকতো, তাই না? তো একই সাথে এ বি জিরো হতে পারতো না। তো ইন জেনারেলি বলা যায় যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা কিসের ইকুয়েশন? ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশনাল, এটা কিসের ইকুয়েশন? টু ডাইমেনশনাল, এটা কিসের ইকুয়েশন? টু ডাইমেনশনালতে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো কিসের ইকুয়েশন? সরলরেখা। হ্যাঁ, একটা সরলরেখা কিন্তু পাওয়া যেত, তাই না? এটা একটা সরলরেখা হতো, বা এগুলো সবগুলো একটা কি সরলরেখা। কিন্তু আমরা দেখছি যে এগুলোই যদি থ্রি ডাইমেনশনাল হয়, থ্রি ডাইমেনশন, বিশেষ করে আমরা এই দুটো জিনিস এখন মধ্যে দেখেছি, সবগুলো দেখিনি, বিশেষ করে এই দুটো জিনিস দেখেছি। দেখো দেখি যে এগুলো, এটা যদি থ্রি ডাইমেনশন হয় তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে? এক্স ইকুয়াল টু জিরো বা ওয়াই ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু সি ওয়াই ইকুয়াল টু এগুলো কি হয়ে যাচ্ছে? প্লেন। প্লেন হয়ে যাচ্ছে না? Yes. তার মানে টু ডাইমেনশনালের যেটা যেটা হচ্ছে স্ট্রেট লাইন, থ্রি ডাইমেনশনাল সেটা একটা প্লেন। তো এক কথায় বলা যায় যে যত, এগুলো তো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, তাই না? এক্স প্লাস বিওয়াই প্লাস সি এটা কি ধরনের ইকুয়েশন? ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন না? এক্স আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত, বা একটা টার্মের সর্বোচ্চ পাওয়ার কত এখানে? 1 sir. ওয়ান। আর কোনটা জিরো, যেমন সি এর ওখানে জিরো। তো এখানে সর্বোচ্চ পাওয়ার ওয়ান, সো এটা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ওয়ান ডাইমেনশনালে কি ছিল? স্ট্রেট লাইন। থ্রি ডাইমেনশনালে কি হয়ে যাচ্ছে? টু ডাইমেনশনালে থ্রি ডাইমেনশনালে প্লেন। তো এইভাবে বলা যায় যে
এই যত ফার্স্ট অর্ডার ইকুয়েশন আছে, যত ফার্স্ট অর্ডার ইকুয়েশন আছে থ্রি ডাইমেনশনাল সবগুলো কি হয়ে যাবে, প্লেন হয়ে যাবে। সেটা এক এক ধরনের প্লেন হতে পারে, আমরা একটা দেখি। আজকে যেহেতু আলোচনার বিষয় আমাদের প্লেন, তো দেখো খেয়াল করো যে x ইকুয়াল টু 0, দেখো কি দেখা যাচ্ছে, x ইকুয়াল টু 0 করলে কোন প্লেন হবে? স্যার YZ। yz প্লেন। আচ্ছা, তার আগে দেখা আগে z ইকুয়াল টু 0 করি, কারণ ওটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 বললে কোন প্লেন পাওয়া যাবে? দেখো x ইকুয়াল টু 0 প্লেন পাওয়া যাচ্ছে, মানে xy প্লেনটা পাওয়া যাচ্ছে, এটা xy প্লেন না? উপর স্যার দিকে সেটা তো z অ্যাক্সিস, তাই দেখো z ইকুয়াল টু 0 করলে কি পাওয়া যাচ্ছে, আমাদের পুরো xy প্লেনটা পাওয়া যাচ্ছে, পুরো xy প্লেনটা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা কি করা যায়, যদি উম, যদি z ইকুয়াল টু সরি যদি y ইকুয়াল টু 0 করতাম, তাহলে কোনটা পাওয়া যেত? এখানে y অ্যাক্সিস কোনটা? y অ্যাক্সিসের জন্য একটা পয়েন্ট আগে কি বলে, y অ্যাক্সিসের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক বলো দেখি, বলো। 4 স্যার। খালি 4 বললে হবে? 0 4 থ্রি ডাইমেনশনাল পয়েন্ট, তার মানে তিনটা বলতে হবে, 0 0 0 4 0। 0 2 0 বা এই টাইপের, ঠিক আছে তাই না? বা 0 4 0 ডট, এটা। তাহলে এই যে y অ্যাক্সিস কোনটা দেখতে পাচ্ছ, এই যে এ পয়েন্টটা কি দেখা যায় এখানে, এ পয়েন্ট। জি স্যার। তো এখন দেখো, আমরা যদি ওয়াই জেড প্লেন দেখতে চাই, তাহলে সেটা কোন দিকে যাবে? এ এক্সিস এর উপর আর এ এক্সিস এর উপর দিয়ে, তাই না? এই যে নীল আর এই সবুজটা দিয়ে না, তো তার ইকুয়েশন কত হবে? ওয়াই এবং জেড যদি হয়, তাহলে তার ইকুয়েশন কত হবে? এক্স ইকুয়াল টু 0, সেখানে এক্স এর মান 0, দেখো। তো দেখতে পাচ্ছ এই যে এই প্লেনটা, এটা হচ্ছে ওয়াই এবং জেড এক্সিস কে নিয়েছে। সো এটা হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 পাওয়া গেল হচ্ছে ওয়াই জেড প্লেন। তা অনুরূপভাবে এখানে যদি আমরা ওয়াই ইকুয়াল টু 0 নেই, ওয়াই ইকুয়াল টু 0 নিলে দেখো এই প্লেনটা পাওয়া যাচ্ছে। এই প্লেনটা অন্য একটা কালার দেই। তো এই এগুলো গেল আমাদের প্লেনের ইকুয়েশন। তো এগুলো আমরা বাদ দিলাম। এখন যদি একটা ইন জেনারেল একটা যদি ওয়ান ডাইমেনশনাল একটা ইকুয়েশন নেই, বা ওয়ান ডিগ্রি একটা ফার্স্ট ডিগ্রি একটা ইকুয়েশন নেই, তাহলে সেটা দেখতে কেমন হবে বলো দেখি কেউ একজন একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। এক্স প্লাস, বলো কেউ একজন ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন বলো। এক্স প্লাস টয়েস ওয়াই ইকুয়াল টু 3 নিলাম, যেহেতু এটা তিনটা ভেরিয়েবল আছে, এক্স প্লাস টয়েস তিনটাই নিলাম, বাদ দিলাম না কোনোটা। এত ইকুয়াল টু 3, দেখো কি দেখা যায়, কোনো কিছু নেই।
আচ্ছা দেখেছো এখানে একটা কিসের ইকুয়েশন পাওয়া গেল? এটা ওয়ান ডাইমেনশনাল হলে, টু ডাইমেনশনাল হতে কি একটা স্ট্রেট লাইন, এরকম একটা স্ট্রেট লাইন হতো, এরকম একটা কি হতো স্ট্রেট লাইন। কিন্তু এটা তো থ্রি ডাইমেনশন, সো এটা কি হয়ে যাবে একটা প্লেন। প্লেনটা দেখতে পাচ্ছ কি? জি স্যার। হ্যাঁ, এটা একটা তল পাওয়া গেল, একটা প্লেন পাওয়া গেল। আমরা এই প্লেন নিয়ে আজকে কথা বলবো। আহ, যাওয়া যাক আমাদের স্লাইডে। কি দেখবো এখানে? জেনারেল ইকুয়েশন অফ প্লেন, নর্মাল ফর্ম অফ দ্য প্লেন। আমরা এই জিনিসগুলো দেখি আস্তে আস্তে। তো আজকে কন্টেন্ট হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ প্লেনস, নর্মাল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। ইকুয়েশন নর্মাল ফর্ম কি হবে? প্লেনের ইকুয়েশন নর্মাল ফর্ম কে আমরা জেনারেল ফর্মকে আমরা নর্মাল ফর্মে ট্রান্সফর্ম করতে পারি। তারপরে একটা প্লেনের উপর নর্মাল কোন একটা লাইন, সেই লাইনের ডিরেকশন কোসাইন কত হবে? বা এখান থেকে বলা যায় যে দুইটা লাইনের বা একটা প্লেন আর একটা প্লেন কত কোণে আছে সেটা বের করতে পারবো আমরা, ঠিক আছে? বা ইন্টারসেপ্ট ফর্ম, একটা প্লেনের ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্ম কি, বা কোন এক্সিস থেকে কতখানি কেটেছে, যেটা আমরা ইকুয়েশন থেকে বলতে পারবো। আবার তিন বিন্দু দিয়ে একটা প্লেন যায়, তিনটে বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট প্লেন যাবে, সেই প্লেনের ইকুয়েশন কত হবে? একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট একটা প্লেনের কোন পাশে আছে, একই পাশে না বিপরীত পাশে, সেটা দেখা যাবে। আবার হচ্ছে কোন একটা বিন্দু থেকে একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, এই জিনিসগুলো আমরা দেখবো, আর কিছু এক্সাম্পল দেখবো। তো দেখা যাক, স্লাইড কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন, এভরি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড রিপ্রেজেন্টস এ প্লেন। এক্স ওয়াই জেড কে নিয়ে যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, এটা তো ফার্স্ট ডিগ্রি তাই না? এই রকম একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনকে আমরা কি বলবো, কি রিপ্রেজেন্ট করবে? প্লেন রিপ্রেজেন্ট করবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এ বি সি কিন্তু একই সাথে জিরো হবে না, একই সাথে সবাই জিরো হবে না। যে কোনো দুটো জিরো হতে পারে, যে কোনো একটা জিরো হতে পারে, কেউ জিরো নাও হতে পারে। কিন্তু একই সাথে এ বি সি যদি জিরো হয়ে যায়, তাহলে কি এটা কিছু কোনো ইকুয়েশন হবে? না স্যার। হ্যাঁ, সেই জন্য বলছি একই সাথে সবগুলো জিরো হবে না, সবগুলোর মান থাকতে পারে, কিন্তু কমপক্ষে কোনো না কোনো একটা মান থাকবেই, এ বি সি কোনোটা একটা মান থাকবেই। তো এইরকম একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন থ্রি ডাইমেনশনে কি রিপ্রেজেন্ট করবে? একটা প্লেন রিপ্রেজেন্ট করবে। তো এবার কিছু ফর্মুলা আমরা দেখব, ভালো করে এগুলো একটু লক্ষ্য করো পরবর্তীতে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো, জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যে প্লেনটা যাবে, মানে একটা প্লেন এই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যায়, তার ইকুয়েশন কি? তো আমরা জানি যে একটা প্লেনের ইকুয়েশন এক্স প্লাস বি ওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এভাবে বলা যায়। তো যেহেতু এই পয়েন্টে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড পয়েন্ট, সাপোজ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পয়েন্ট দিয়ে যাবে, সো অবশ্যই ইকুয়েশনটা কি ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে না? সরি, ওই পয়েন্টটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে কিনা? কিছু বুঝতে পারছো? আমরা এখন মানে এগুলো জাস্ট ফর্মুলা। দেখো, যে এটা যদি প্লেন হয়, এটা যদি একটা প্লেন হয়, তো আমরা বলছি যে এইরকম একটা বিন্দু দিয়ে যে প্লেন যাবে তার ইকুয়েশন কত হবে? স্যার একটা এক্স প্লাস বিআই প্লাস সি, ওইটা হচ্ছে স্যার টু টু ক্ষেত্রে লিখতাম, আর এটা কি থ্রি ডির ক্ষেত্রে লিখবো? কোনটা? যে এইটা এক্স প্লাস বিআই প্লাস সি জেড প্লাস ডি, এটা কি থ্রি ডির ক্ষেত্রে? এটা হচ্ছে এই তিনটা, এখানে থ্রি ডাইমেনশনাল কয়টা ভেরিয়েবল? তিনটা। তিনটা ভেরিয়েবল। তো এখানে যে ইকুয়েশনটা লিখেছি, এটা হচ্ছে একটা জেনারেল ফার্স্ট ডিগ্রি জেনারেল ইকুয়েশন বলা যায় না? এই ইকুয়েশনটা ফার্স্ট ডিগ্রি কিনা? জি স্যার। কারণ এখানে এই ভেরিয়েবল গুলোর ঘাত সর্বোচ্চ আছে, ওয়ান। সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন 0। যেমন ডি এর সাথে কোনো ভেরিয়েবলে নাই, তাহলে এখানে ভেরিয়েবল গুলো পাওয়ার কত? এখানে জিরো। 0। তো সর্বোচ্চটা নিয়ে আমরা হিসেব করি, তাহলে এটা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন কিনা? জি স্যার। ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তার মানে এই ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন তাহলে সব ভেরিয়েবল কেউ নিতে পারে, বা একটাও নিতে পারে, দুইটাও নিতে পারে, তাই না? তো এই সেজন্য এটাকে বলি যে তিনটে ভেরিয়েবলকে নিয়ে এটা কিন্তু একটা জেনারেল ইকুয়েশন। তো বলা হচ্ছে যে জেনারেল একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনই থ্রি ডাইমেনশনাল কি রিপ্রেজেন্ট করবে?
প্লেন রিপ্রেজেন্ট স্যার করবে। প্ল্যান হ্যাঁ, এখন আমরা বের করতে যাচ্ছি যে কোনো একটা প্লেন যদি কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দু দিয়ে কত, একটা বিন্দু দিয়ে কত প্লেন যেতে পারে বলো দেখি। একটা বিন্দু দিয়ে কতগুলো প্লেন যেতে অসংখ্য পারে? অসংখ্য প্লেন যেতে পারে। তো ধরলাম একটা প্লেন হচ্ছে এক্স এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটা একটা আরবিটারি প্লেন। তাহলে এই প্লেনটা যদি এক্স ওয়ান জেড ওয়ান বিন্দু দিয়ে যায়, তাহলে বিন্দুটা এই ইকুয়েশনে বসলে স্যাটিসফাই করবে কিনা? জি স্যার স্যাটিসফাই করবে। তার মানে আমরা 12.6 যে ইকুয়েশনটা সেটা আমরা লিখতে পারি। তো 12.6 থেকে 12.5 থেকে 12.6 যদি আমরা বিয়োগ করি, তাহলে যে ইকুয়েশনটা পাওয়া গেল সেটাও কিন্তু একটা প্লেনেরই ইকুয়েশন পাওয়া গেল, তাই না? সেটা কি একটা প্লেনের ইকুয়েশন হলো? কারণ এটাকে তুমি ভেঙে লেখো কি হবে, এক্স প্লাস বি সি জেড হবে, পাশাপাশি কনস্ট্যান্টটা কি হবে, এ এক্স ওয়ান প্লাস মাইনাস এ এক্স ওয়ান মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস সি জেড ওয়ান, তাই না? জি স্যার। জি তো এই নতুন যে ইকুয়েশনটা পাওয়া গেল, এটা হচ্ছে ওই বিন্দু দিয়ে গমনকারী একটা প্লেন। এখানে এ বি সি এর মান চেঞ্জ করলেও প্লেনগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু সব প্লেনই কোন কোন বিন্দু দিয়ে যাবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যাবে। তার মানে এখান থেকে এত বেশি বলার দরকার নাই, শুধু এইটুকু ভাবলেই চলবে যে যদি, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এই বিন্দুগামী একটা প্লেন আমি নিব, সেটা আরো অন্য কোনো কন্ডিশন থাকে সেটা পরে দেখা যাবে, কিন্তু জাস্ট এই বিন্দু দিয়ে দিয়ে একটা প্লেন যেতে পারে, তার ইকুয়েশন কত লিখতে পারি আমরা বলো? বলো। এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি জেড মাইনাস জেড ওয়ান এত ইকুয়াল টু 0। এটা মানে হচ্ছে এই বিন্দুতে গমনকারী একটা প্লেন। তারপরে এর সাথে যদি আরো অন্য কোনো শর্ত থাকে সেটা তখন এই প্লেনটাকে একদম ফিক্সড করা যাবে। এখন কিন্তু এই এ বির মান যেহেতু ফিক্স নাই, ফলে এটা যে কোনো প্লেনই হচ্ছে, কিন্তু অবশ্যই সেই প্লেনটা কিন্তু বিন্দু দিয়েই যাচ্ছে। তো যাই হোক, তোমরা আমার মনে হয় বুঝতে পেরেছো। এবার যাই, তো এখান থেকে পাওয়া গেল যে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী একটা প্লেনের ইকুয়েশন। তো এবার যাই দেখি, নর্মাল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে কি? আচ্ছা, নর্মাল ফর্মটা কি এটা কি তোমরা জানো? নর্মাল ফর্ম কাকে বলে? স্ট্রেট লাইনে পড়েছো, আমি একটু ওইদিকে একটু বলতে চাই যে স্ট্রেট লাইনে, এদের একটা স্ট্রেট লাইন, এটা ধরো এক্সিস, এটা একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন তো একটাই, স্ট্রেট লাইনকে কত কত লেখা যেতে পারে বলো তো দেখি? এটাকে y ইকুয়াল টু y equal mx to mx প্লাস, plus c, ax plus by plus c equal to 0. ইয়েস ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আর কিভাবে লেখা যেতে পারে? x বাই a প্লাস y by b is equal to 1. y বাই b ইকুয়াল টু কত, 1 না? জি স্যার। 1. আর কিভাবে লেখা যেতে পারে? x cos alpha x cos alpha plus y sin alpha ইকুয়াল টু p, এভাবে লেখা যায় কি? জি স্যার। এটা এটার মানে কি, লাস্টটার মানে কি বলো দেখি? তো p হচ্ছে ওই যে লম্ব দূরত্ব ইয়েস, এই যে অরিজিন থেকে ওই রেখাটার উপর লম্ব দূরত্ব কত? p. Good, খুব ধরতে পারছো ব্যাপারটা। এটা পি, তাই না? অন্য একটা কালার দেই, এটা হচ্ছে কি p পি। তো এটা এই আলফা কোনটা? আর ওই যে লাল রেখার সাথে ওই যে ভূমির সাথে যে কোণ এটা না, এটা আলফা না? জি স্যার। তার মানে যদি আমার পি জানা থাকে এবং আলফা জানা থাকে, তাহলে কিন্তু ইকুয়েশনটা বলা যায়, তাই না? জি তাই এই সবগুলো কিন্তু একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করতে পারে, একটা সরলরেখায় বিভিন্ন আকারে প্রকাশ, তাই না? ঠিক বলছি তো? জি স্যার। হুম। জি স্যার। তো এখন দেখো, আমরা
এই যে দুইটা শুধু খেয়াল করো, এটাকে কি বলি আর এটাকে কি বলি। আসলে এই লাস্টের যে ইকুয়েশনটা এইরকম করে প্রকাশ করাকে বলা হয় নর্মাল ফর্ম। টু ডাইমেনশনালি এটাকে একটা সরলরেখার কি ফর্ম, নর্মাল ফর্ম। আর এই যে এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম মানে কি, দেখো এখান থেকে বলা যাচ্ছে সে এক্স অক্ষে কতখানি সেট করেছে, ওয়াই অক্ষ থেকে কতখানি সেট করেছে, তাই না? জি স্যার। আর এটা তো এমনিতে জেনারেল ফর্ম এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তো এখানে ঠিক ব্যাপারটা এরকম, যেহেতু এই ওয়ান ডাইমেনশনাল একটা ইকুয়েশনই থ্রি ডাইমেনশনাল কি হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে। সো প্লেনের ব্যাপারেও ঠিক এই জিনিসগুলো আছে। বলে দেখি এই যে কজ আলফা আর সাইন আলফা। সাইন আলফা মানে কি, কজ 90 মাইনাস আলফা না? জি স্যার। তার মানে ওই একই জিনিস, কিন্তু এই এই সাইন এই কজ আলফাকে কিন্তু আমরা কি বলতে পারি, এল বলতে পারি না? মানে এই পার্ট টু কে এল, এল মানে ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে এটা এল, আর এই পার্ট টু কে এম বলা যায় কি? জি স্যার। এটা কিন্তু এম বলা যায়। তার মানে দেখো এটা যদি এম বলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই সরলরেখাটা কেমন দাঁড়ালো বলো তো একজন? তাহলে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু পি, এরকম দাঁড়ালো কিনা? হুম। তো এইটাই কিন্তু এই সরলরেখার কি ফর্ম, নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম। ইয়েস। তো আমরা দেখতে চাচ্ছি, তাই এই যে একটা নর্মাল একটা জেনারেল একটা ইকুয়েশন, সেটাকে কিন্তু আমরা এরকম নর্মাল ফর্মে, প্লেনের একটা যদি একটা জেনারেল ইকুয়েশন থাকে, সেটা কিন্তু আমরা কি করতে পারি, নর্মাল ফর্মে নিতে পারি। সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে যে নর্মাল ফর্ম অফ প্লেন, একটা প্লেনের ইকুয়েশন নর্মাল ফর্ম কেমন হবে। তো দেখো একই জিনিসই, জাস্ট এখানে এ অ্যাড হয়েছে, জেড অ্যাড হয়েছে, ধরতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে। তো এটা কেন কিভাবে আসলো, এটা কি বলবো না নিজেরা দেখলেই বুঝতে পারবা? একটু বলুন স্যার। আচ্ছা, তা খেয়াল করো, এই যে ফিগারটার দিকে খেয়াল করো, যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তো এখানে লেট ও কে বি দ্য নর্মাল ফর্ম, be the normal form O to the given plane, K being the foot of the normal. আচ্ছা, স্যার আমাদের এই 3D থেকে কি শুধু ম্যাথ আসবে নাকি থিওরিও আসতে পারে? তো একটা থিওরি আবার ম্যাথ হতেই পারে, যে দেখাও এটা নর্মাল ফর্মে দেখাও, আসতে পারে। এটা দেখতে থিওরি হলেও ম্যাথের মতোই তো এগুলো। কি বলছে একটু আচ্ছা খেয়াল করো, যে একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, একটু বড় করে এখানে যদি লেখাই আছে। আচ্ছা এটাই খেয়াল করো, ফিগারটা খেয়াল করো, যে তার মানে কি নর্মাল মানে কি, এটা কি স্ট্রেট লাইনের সাথে এই জিনিসটা নর্মাল কিনা? তোমরা কি ও স্ট্রেট লাইনের সাথে যে নর্মাল যেটা থাকে, এই যে এটা এর সাথে পারপেন্ডিকুলার না? জি স্যার। তো ওখানেও কিন্তু ব্যাপারটা ওইরকমই ঘটবে, যে এটা যদি একটা এরকম ফ্রেম হয়, এরকম যদি একটা ফ্রেম হয়, তার মানে প্লেনটা কিরকম করে থাকতে পারে বলো দেখি? এই এরকম একটা প্লেন থাকতে পারে না? বা এরকম একটা প্লেন আমরা ধরে নিচ্ছি এমনিতেই। তো ওই নর্মালটা কোথা থেকে থাকে বলো দেখি, অরিজিন থেকে থাকে না? তার মানে এই প্লেনটা যেমনই হোক, আমাদের অরিজিন থেকে এই প্লেনের উপর যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা মানে ওই অরিজিন থেকে ওই পয়েন্টের যেটা নর্মাল বলতেছি, সেটা কিভাবে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাই না? অর্থাৎ প্লেনের উপর অরিজিন থেকে ওই লাইনটা কেমন থাকবে, পারপেন্ডিকুলারে থাকবে। একটু জিনিসটা বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে কোন এক্সিস থেকে পারপেন্ডিকুলার থাকবে?
আচ্ছা এখান থেকে দেখো দেখি মানে এখানে নর্মাল কে বলো দেখি, এই নর্মাল কি না? স্যার আচ্ছা এই নর্মাল, এটা কোথা থেকে নর্মালটা মাপা হচ্ছে, কোথা থেকে মেজার করা হচ্ছে, কোথা থেকে? অরিজিন থেকে না? জি স্যার আচ্ছা অরিজিন থেকে, অরিজিন থেকে কিন্তু ওই লাইনের উপর পারপেন্ডিকুলার, অরিজিন থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার। তা ওখানে ব্যাপারটা এরকম যে জি অরিজিন থেকে প্লেনের উপর কি হবে? পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার হবে। আচ্ছা অরিজিন থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে। তো ধরা হলো যে অরিজিন থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার, তো তো এখানে নেওয়া হলে তো সেই পারপেন্ডিকুলার পয়েন্টে তো যাবে তাই না, একটা পয়েন্টে যাবে না? তো ধরা হলো প্লেনের উপর সেই পয়েন্টের নাম কি? কে পয়েন্ট। ঠিক আছে? এই যে কে দেখতে পাচ্ছেন এখানে কে, জি স্যার হুম, তো এই ওকে হচ্ছে সেই কি নর্মাল, তাই? তাহলে নর্মালের যদি ভ্যালু যদি কি হয়, পি যদি হয়, তাহলে ওকে ইকুয়াল টু কত লিখবো? তাহলে ওকে ইকুয়াল টু পি হবে না? এতে এই পি বাদ দাও, এই পি না, কিন্তু আমরা যে ডিস্টেন্স পি ধরতে, এই যে নর্মালের যে দূরত্ব যেটা পি বলতেছি, এখানে জি একটা স্যার ফিগারে পি দেখাতে সেই পি না। এমনিতেই যদি নর্মালের ডিস্টেন্স যদি পি হয়, দেখো টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন ইন টার্মস অফ পি, দ্য লেন্থ অফ দ্য নর্মাল, মানে নর্মাল লেন্থ হচ্ছে পি, এতে স্মল পি। আচ্ছা দ্য অরিজিন, দ্য লেন্থ অফ দ্য নর্মাল ফ্রম দ্য অরিজিন টু ইট, and lmn the direction cosine of the normal, p is to be always regarded positive, অবশ্যই নরমাল একটা ডিসটেন্স সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে ওকে যদি ওই অরিজিন থেকে যদি প্লেনের উপর একটা পয়েন্ট, যদি নর্মালটা যদি প্লেনকে সেট করে, তাহলে সেট করবে, ধরা হলো সেই বিন্দুটা কি কে বিন্দু, তাহলে ওকে ইকুয়াল টু কত? পি স্মল পি। আচ্ছা স্মল পি, সেই বলছে তাহলে এই ওকে যে লাইনটা আছে সেই লাইনের ডিরেকশন কত কত? এল এম বলেছে এন যে এল এম এন। আচ্ছা এখন ধরা হচ্ছে যে পি হচ্ছে এমনি অন্য কোনো একটা পয়েন্ট প্লেনের উপরই, অন্য কোনো একটা পয়েন্ট, তাহলে কি এটুকু বলা যায় যে পি কে পারপেন্ডিকুলার ওকে? জি বলা যাবে যে পি কে, সবাই বুঝতে পারতেছো তো? জি স্যার। হ্যাঁ, পি কে প্লেন বরাবর, তো তাহলে পি কে লাইনটা প্লেন বরাবর আর ওকে হচ্ছে প্লেনের উপর লম্ব, সো পি কে পারপেন্ডিকুলার ওকে আমরা বলতে পারি, ফর ইট লাইস ইন দ্য প্লেন হুইচ পারপেন্ডিকুলার ওকে। আচ্ছা দেয়ারফর দ্য প্রজেকশন অফ ওপি অন ওকে, হ্যাঁ, তো এটা থেকে কি বলা যায় দেখি, তাহলে ওপি লাইনের প্রজেকশন যদি ওকে লাইনের উপর নেওয়া হয় সেই ডিসটেন্স কত হবে? আমি ত্রিভুজটাকে একটু বড় করে লিখি, যে এই যে ত্রিভুজটা, এটা আমি বড় করে লিখতেছি, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমাদের কি হলো, এখানে কে, এটা হচ্ছে অরিজিন ও, আর এখানে হচ্ছে পি। আচ্ছা বলো দেখি, এই ওপি যে লাইন, এই যে এই লাইন, এই লাইনের প্রজেকশন ওকে এর উপর করলে কতটুকু পাবো? এই ওকে এর পরিমাণই তো পাবো নাকি? আর ওকে এর পরিমাণটা কত? পি পি কিনা? পি। স্যার তো এখন দেখি তোমাদের এই জিনিসটা মনে আছে কিনা, যে যদি দুইটা বিন্দু থাকে, এটা তো একটু মনে করার চেষ্টা করো, সেটা হলো যে আমি একটু এখানে যাই, হোয়াইট বোর্ডে যাই, এটা একটু মনে করার চেষ্টা করো। সেটা হলো যে ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, ঠিক আছে? তো এই দুই পয়েন্টের যে জয়েনিং লাইন, সেই জয়েনিং লাইনের প্রজেকশন আর একটা লাইন, যে লাইনটার ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন, তাহলে এই যে দুই বিন্দু আমি যে লাইন পাওয়া গেল, যে লাইন হবে, সেই লাইনের প্রজেকশন অন দিস লাইন, কোন লাইন? যে লাইনের ডিরেকশন করছে এল এম এন, অর্থাৎ আমরা চাচ্ছি যে তাহলে এই প্রজেকশন তো এইটুকু হবে তাই না? নাম দে একটু, নাম না দিলে হচ্ছে না। ধরো এটা হচ্ছে এ
এবং বি দুইটা পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এসি লাইন। এসি লাইনের ডিরেকশন কোসাইন কত? এর ডিরেকশন কোসাইন কত? এল এম এন। তো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এ পয়েন্টের স্থানাঙ্ক ধরলাম হচ্ছে x1, y1, z1। আবার বি পয়েন্টের স্থানাঙ্ক ধরলাম x2, y2, z2। তো দেখো এটা তোমাদের মনে আছে কিনা যে এ বি লাইনের যে প্রজেকশন এসি লাইনের উপর কিভাবে পাবো? কে বলতে পারবে এটা, বলো তো? কি বললেন স্যার? এই প্রজেকশন তো এইটুকু হবে। এই যে প্রজেকশন নিলে আমরা পাচ্ছি এইটুকু। একটু বোল্ড করে নেই। আচ্ছা, এইটুকু তো প্রজেকশন আসবে। তো সেই পরিমাণটুকু কত হবে এটা কে বলতে পারবে বলো? কোশ্চেনটা কি সেটা একবার কেউ বলো তো দেখি। স্যার এবি কস থিটা। এবি কস থিটা, কিন্তু এখানে থিটা তো জানা নাই। আমাদের যে ইনফরমেশন আছে কি আছে? ইনফরমেশন আছে শুধু এ এর স্থান। তো এ কস থিটা, এবি কস থিটা বলেছো, খুবই ভালো বলেছো, কিন্তু এখানে কি নাই? আমাদের থিটা নাই। থিটা হলে খুব সুন্দর বলা যেত, আর এবি দূরত্ব তো 2 বিন্দু থেকে পাবোই, তাই না? x2 minus x1 into L. হ্যাঁ, তো আমি আবার বলে নিই, তারপর কি যেন বলতে চাই মনে হয় বলতে পারবে ও। সে কোশ্চেন হচ্ছে যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট তাদের স্থানাঙ্ক দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এসি লাইনটার শুধুমাত্র কি দেওয়া আছে? শুধুমাত্র ডিরেকশন কোসাইন দেওয়া আছে। তাহলে এবি লাইনের প্রজেকশন অন এসি কি হবে? কে বলতে পারবে বলো? Sir, x2 minus x1 into L ইয়েস, x2 মাইনাস x1 into L. ইন্টু এল প্লাস, নাকি? Ji sir. y2 minus y1 into M প্লাস y2 মাইনাস y1 ইন্টু এম, তারপর plus z minus z1 into N. z2 মাইনাস z1 ইন্টু এন। আচ্ছা, ইকুয়াল টু 0 নাকি? Ji sir. ইকুয়াল টু 0 হবে কেন? এটা তো Sir, এটা দূরত্ব। তো zero আচ্ছা, হবে। ওটা তো এটাই কিন্তু সেই প্রজেকশন। তাই এর 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 মানে কোনটুকু বোঝাচ্ছে? এইটুকু বোঝাচ্ছে কিনা? জি স্যার। এর ভ্যালুটা কি বোঝাবে? এই মানটুকু কিন্তু বোঝাবে। তো ঠিক ঠিক সিমিলার একটা ব্যাপার এখানে ঘটতেছে, যে আমরা নিচ্ছি ওপি এর প্রজেকশন ওকে এর উপর। ও বিন্দুর স্থানাঙ্ক জানা আছে? জিরো স্যার। বলো, ও বিন্দুর স্থানাঙ্ক কত? জিরো স্যার। 0 0 0। পি বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু আরবিটারি পয়েন্ট ধরেছে, তাই পি বিন্দুর স্থানাঙ্ক কত? x y z। এক্স ওয়াই জেড। তাহলে এতে ওপির ও এবং পি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। কার প্রজেকশন নিব? ওকে। ওকে এর উপর। ওকে লাইনের কি ডিরেকশন কোসাইন জানা আছে? দেখুন স্যার 11 দেওয়া আছে। এলিমেন্ট। তাহলে দেখো ওপির প্রজেকশন ওকে এর উপর কে বলা যায় যে এই যে এটা কিন্তু ওপি মানে কি পি থেকে ও বিয়োগ করতে হবে, তাই না? জি স্যার। তার মানে দেখো x মানে 0 ইন্টু এল প্লাস এম এম y মানে 0 ইন্টু এম প্লাস জেড মানে 0 ইন্টু এন বলা যায়। জি স্যার। তো এত ইকুয়াল টু কি হবে? স্যার lx plus my plus না m। না, এত এলএস প্লাস এম, এত ইকুয়াল টু কি হবে? এত ইকুয়াল টু কিন্তু প্রজেকশনের মানটুকু আমাদের জানাই আছে। প্রজেকশনের মান কত হবে এখানে? ওকে হবে না? আর ওকে ইকুয়াল টু কত? পি। আচ্ছা স্যার। জি স্যার। বুঝনি? বুঝছি স্যার, এটা তো মান তার দেওয়া মানে এলএক্স প্লাস এমআই প্লাস এনজেড ইকুয়াল টু কি পাওয়া গেল? পি। পি পাওয়া গেল। তো এই যে এলএক্স প্লাস এমআই প্লাস এনজেড ইকুয়াল টু পি, এটাই হচ্ছে কি ওই ইকুয়েশনের, ওই প্লেনের ইকুয়েশনের কি ফর্ম? নরমাল ফর্ম। নরমাল ফর্ম। বোঝা গেল? আচ্ছা, এখন নিজেরা একবার দেখলে বুঝতে পারবা। এবার আমি একটু আগাই, অনেক বেজে গেছে রে, আরো তো অনেক কিছু বাকি। ট্রান্সফরমেশন টু দা নরমাল ফর্ম আমরা দেখলাম। তো এখন এটা তো ইকুয়েশন ছিল আমাদের ax প্লাস by প্লাস cz। এটা কিন্তু নরমাল ফর্মে আছে, lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। এটা কি ফর্ম? নরমাল ফর্ম। তাহলে একটা ইকুয়েশন তো আর এভাবে থাকে না। যদি থাকতে, এইভাবে যদি থাকতো, মানে যদি এইভাবে থাকতো কি ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু d, এটা কি ইকুয়েশন? প্লেনের ইকুয়েশন। কোন ফর্মে আছে? নরমাল ফর্ম স্যার।
না, এই যেটা লিখলাম কোন ফর্মে আছে, জেনারেল ফর্মে আছে, তাই না? জেনারেল ইকুয়েশন। তো এটা থেকে আমরা কিভাবে নরমাল ফর্মে নিয়ে যেতে পারবো সেটারই একটা প্রমাণ এখানে আছে, এটা দেখে নিও একটু প্রমাণটা, তোমরা পড়ে নিও। তো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এটা কি নরমাল ফর্মে লিখলে কেমন হবে? lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, তাহলে এই দুটো লাইন একই লাইন কিনা? একই লাইন। তা আমরা যদি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 হয়, তাহলে তাকে এই ফর্মে লিখলে lm n এর জায়গায় কি বসাবো? ভালো করে খেয়াল করো যে as these two equation represent the same line, তো we have same line হলে কি হয়? যখন দুইটা লাইন একই লাইন বোঝায় তখন তারা আইডেন্টিক্যাল হয়ে যায় না? আর সেম প্লেন, তা আইডেন্টিক্যাল হওয়ার অর্থ কি? a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 d1 বাই d2 যা আছে সব প্রপোর্শনাল হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এখান থেকে মূলত আমরা এটা লিখতে পারি, এই যে এই লাইনটুকু লিখতে পারি, যেহেতু একই লাইন বোঝাচ্ছে। আমরা আসলে চাই যে যদি এইরকম অবস্থায় থাকে তাহলে তাকে এই নর্মাল ফর্মে নিয়ে গেলে কেমন হবে, এই অবস্থায় আছে নর্মাল ফর্মে নিয়ে গেলে কেমন হবে সেটা আসলে দেখতে চাচ্ছি। তো ধরে নিলাম নর্মাল ফর্ম রাখলে এমন হবে, তো এমন হলে তো আর হবে না, সেখানে তাহলে এল এম এন এগুলো তাহলে এ বি সি এর মাধ্যমে লিখতে হবে, তাই না? জি স্যার। তো ধরলাম তাহলে যদি এইভাবে লিখি, তো দুটো ইকুয়েশন যদি একই ইকুয়েশন, একই প্লেনের ইকুয়েশন, সো আমরা এটা লিখতে পারি। এটুকু কি লেখা যায়? আমরা এইটুকু লিখতে পারি। এখান থেকে এই যে এই তিনটা অনুপাত থেকে, তিনটা রেশিও থেকে আমরা এই কাজটা করতে পারি, করা যায়? জি স্যার। সেখান থেকে দেখো নিচের গুলো কি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে কি 1 না? জি স্যার। তার রুট করলে 1, সো এটা আসে। তো এখান থেকে দেখো এল ইকুয়াল টু কত লিখতে পারি? এল ইকুয়াল হচ্ছে এ বাই এত না? জি স্যার। এম ইকুয়াল টু এত, এন ইকুয়াল টু এত, আবার পি ইকুয়াল টু এত। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে পি এর মান অলওয়েজ কি হবে? পি যেহেতু পজিটিভ হবে। পজিটিভ হবে, সো এই পি পজিটিভ করার জন্য কোনো, সেই জন্য এখানে বলছে যে এই পি পজিটিভটা নির্ভর করবে কার উপর? এই যে পি এর মান দেখো কিসের মাধ্যমে আসতেছে, পি ইকুয়াল টু কত আসতেছে? ডি বাই। এখন ডি যদি নেগেটিভ হয় তাহলে এই মানটা কি যুক্তিযুক্ত হবে? না স্যার। তো সেই ক্ষেত্রে বলছে যে ডি যদি পজিটিভ হয় তখন আমরা এল এন নেগেটিভ মানটা ধরবো, আর ডি যদি নেগেটিভ হয় তখন পজিটিভ মানটা ধরবো। কিছু বোঝা গেল? তাহলে দেখো এই যে এ বাই রুট ওভার স্কোয়ার এক্স, বি বাই রুট ওভার সামেশন স্কোয়ার ওয়াই, সি বাই রুট ওভার সামেশন স্কোয়ার জেড, মাইনাস ডি বাই সামেশন স্কোয়ার। তো এটাই কিন্তু ইকুয়েশন ছিল আমাদের এই আকারে, তাকে এ বি এর মাধ্যমে আমরা লিখলাম, এই যে নতুন একটা ফর্ম লিখলাম, এটা হচ্ছে তার নর্মাল ফর্ম। মাধ্যমে এটা তোমরা দেখে নিও, আমার মনে হয় বুঝতে পারছো। তো এবার দেখা যাক ডিরেকশন কোসাইন হয় একটা লাইনের, তো প্লেনের ক্ষেত্রে কি করব? প্লেনের ক্ষেত্রে তো আর প্লেনে তো আর কোসাইন হয় না, শ্রমিক কি মিউট হয়? করো শ্রমিক। দেখো the direction cosine of normal to a plane, অর্থাৎ একটা প্লেনের যে নরমাল থাকে, একটা প্লেনের যে নরমাল, সেই নরমাল গুলোর ডিরেকশন কোসাইন একই হবে কিনা? অর্থাৎ একটা প্লেনের যত নরমাল থাকে সবগুলো নরমাল প্যারালাল লাইন না? এটা যদি একটা, এটা যদি একটা কি হয়, প্লেন যদি হয়, এভাবে না নেই, ধরো এটা একটা প্লেন, তো এই প্লেনের এটা একটা ধরো নরমাল, তাহলে এর যা ডিরেকশন কোসাইন, এর প্যারালাল যত লাইন সবগুলো তো এই প্লেনের নরমাল জি স্যার। নাকি? তাহলে তাদের সবার ডিরেকশন কোসাইন একই হবে কিনা? একই হবে, কারণ এক্সিসের সাথে একই কোণ উৎপন্ন করে, যেহেতু প্যারালাল তারা। তো এটাই আমরা জানতে চাচ্ছি যে একটা প্লেন ইকুয়েশন যদি থাকে তাহলে সেই প্লেনের সাথে নরমাল হয় এমন লাইনের ডিরেকশন কোসাইন কত কত হবে। তো সেই ডিরেকশন কোসাইন আমরা সরাসরি বলতে পারবো না,
কিন্তু সেখান থেকে আমরা ডিরেকশন রেশিও বলতে পারি। আচ্ছা, যদি ডিরেকশন রেশিও যদি পাই, সেখান থেকে কি ডিরেকশন কোসাইন পাওয়া যায়? ডিরেকশন রেশিও যদি এবিসি হয়, তাহলে ডিরেকশন কোসাইন কি পাওয়া যায়? জি স্যার। হ্যাঁ, এবিসি কে আমরা এবিসি থেকে আমরা এ এলিমেন্ট আমরা বের করতে পারি। তো কি বলছে এখানে দেখো, কি বলছে, ফ্রম দ্য অ্যাবভ ডিডিউস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এটা আসলে বই থেকে নেওয়া, তো বইটা তো আমি শুধু এইটুকু বলি, ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্য ডিরেকশন কোসাইন, এইটুকু দেখো, দ্য ডিরেকশন কোসাইন অফ নর্মাল, ডিরেকশন কোসাইন অফ নর্মাল, নর্মাল ডিরেকশন কোসাইন, কোন নর্মাল? টু এনি প্লেন, কোন প্লেনের নর্মাল ডিরেকশন কোসাইন আর প্রপোর্শনাল টু দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স ওয়াই জেড ইন ইটস ইকুয়েশন। কিছু বোঝা গেল? যে একটা ইকুয়েশন, একটা প্লেনের ইকুয়েশন যদি এরকম থাকে যে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এটা তো একটা প্লেনের ইকুয়েশন, তাহলে এই প্লেনের যে নর্মাল হবে, সেই নর্মাল ডিরেকশন কোসাইন কার প্রপোর্শনাল হবে? কোএফিসিয়েন্ট এক্স ওয়াই জেড, তার মানে এ বি সি এর প্রপোর্শনাল হবে। কিছু বোঝা গেল? জি স্যার। যে এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন, তাই এই প্লেনের যে নর্মাল হবে, এই নর্মালের ডিরেকশন কোসাইন কাদের প্রপোর্শনাল হবে বলো? এ বি সি এর এলিমেন্ট প্রপোর্শনাল হবে। এলএমএন ওইগুলা স্যার, ওইগুলা প্রপোর্শনাল। কি বললা? স্যার ওই যে এর প্রপোর্শনাল হবে এল, বা বি এর প্রপোর্শনাল হবে এম, এরকম কিছু। আচ্ছা, এই প্রপোর্শনাল কথাটা তো আমি আগে থেকে বলছিলাম, সেটা কি তখন তোমরা বুঝতে পারোনি? যে ধরো এ এলিমেন্ট যদি ডিরেকশন কোসাইন হয়, এল এম এন, এটা যদি ডিরেকশন কোসাইন হয়, তাহলে ডিরেকশন রেশিও কাকে বলা হয় বলো দেখি? এল বাই এ, এম বাই বি এবং এন বাই সি, এই যে এ বি সি এগুলো কিন্তু একত্রে একই সাথে এল এম এন এর প্রপোর্শনাল, তাই না? অর্থাৎ এল বাই এ এর যে ভ্যালু, এল বাই এ এর যে ভ্যালু, এম বাই বি এর যে ভ্যালু, এন বাই সি এর একই ভ্যালু, তখন আমরা বলতেছি যে এ বি সি এল এম এন এর কি প্রপোর্শনাল। আর এইরকম নাম্বার গুলোকে আমরা কি বলি? ওই ডিরেকশন কোসাইনের জন্য কি বলা হয়? ডিরেকশন রেশিও। মনে পড়ছে কি কিছু? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখানে তার তার মানে কি, যখন কোনো তিনটা নাম্বার প্রপোর্শনাল হয় কোনো ডিরেকশন কোসাইনের, তাহলে সেই নতুন নাম্বারগুলোকে আমরা কি বলে থাকি? নতুন নাম্বারের এবিসি কে কি বলে থাকি? ওই এলিমেন্টের ডিরেকশন রেশিও। রেশিও, নাকি? জি স্যার। তো দেখো এখানে যেটা বলছে, যে এটা যদি প্লেন হয়, তাহলে এই প্লেনের যে নর্মাল হয়, এই প্লেনের তো একটা ইকুয়েশন থাকবে। সাপোজ এই ইকুয়েশনটা হচ্ছে এটা, তো এখানে আছে যে এই প্লেনের যে নর্মাল, সেই নর্মালের ডিরেকশন যে কোসাইন, সাপোজ ডিরেকশন কোসাইন এল এম এন, সেই ডিরেকশন কোসাইন কার প্রপোর্শনাল হবে? যে ইকুয়েশনে যে এক্স ওয়াই জেড, যেটার যে কোফিসিয়েন্ট আছে তাদের প্রপোর্শনাল হবে। তো এখানে এক্স ওয়াই জেড কোফিসিয়েন্ট কে কে কে? এবিসি। এ বি সি। তার মানে এই এলিমেন্ট কাদের প্রপোর্শনাল? এ বি সি এর প্রপোর্শনাল। তাহলে আমরা কি এই এবিসি কে ওই এই লাইনটার ডিরেকশন রেশিও বলতে পারি? জি স্যার। তার মানে এই যে নরমাল, এই নরমালের ডিরেকশন কোসাইন এলিমেন্ট হোক অসুবিধা নাই, কিন্তু ডিরেকশন রেশিও কত? এবিসি বি। এবিসি। তার মানে ইকুয়েশন থেকে আমরা বলতে পারতেছি, আমরা এখান থেকে যে জিনিসটা জানা দরকার, যে ইকুয়েশন থেকে আমরা বলতে পারতেছি যে ওই প্লেনের নরমালের ডিরেকশন রেশিও কত। কিছু বোঝা গেল? জি স্যার। আবার বলতেছি যে সাপোজ একটা প্লেনের ইকুয়েশন নাও। আচ্ছা, 2x প্লাস 3y প্লাস 4z এত ইকুয়াল টু ধরো 5 নেই, আর যেটাই নেই 5 নিলাম। তো এটা কিসের ইকুয়েশন? রেসপন্স করতে হবে। প্লেনের ইকুয়েশন। প্লেনের ইকুয়েশন। তাহলে এই প্লেনের, আমরা ধরে নেই একটা আরবিটারি একটা আঁকে নিচ্ছি, যে এটাই ধরো সেই প্লেন, এটাই হচ্ছে সেই প্লেন।
তাহলে এই প্লেনের একটা পারপেন্ডিকুলার লাইন নিলাম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। তাহলে এই পারপেন্ডিকুলার লাইনকে তো আমরা ওই প্লেনের নরমাল বলি নাকি? নরমাল বলি না? জি জি স্যার স্যার এই নরমালের ডিরেকশন, তাহলে এই নরমালের ডিরেকশন কার প্রপোর্শনাল হবে? এই নরমালের ডিরেকশন কোসাইন কার প্রপোর্শনাল হবে? 2 স্যার 2 4 এর 3 4 প্রপোর্শনাল। তার মানে আমরা বলতে পারি না এই নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে 2 3 4? জি স্যার তার মানে এই নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে 2 3 4। আর রেশিও পাওয়া গেলে পরবর্তীতে আমরা ডিরেকশন কোসাইনই বের করতে পারবো। তো মূলত এখানে যে কথাটা বলা হলো যে যদি একটা প্লেন এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0 হয়, তাহলে এই প্লেনের সাথে নরমাল হয় এমন কোন লাইনের ডিরেকশন সি। আচ্ছা একটু আগাই। তো দেখো আমাদের এখান থেকে যে জিনিসটা দরকার, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে, ঠিক আছে? যে দুইটা, আমরা এর আগে দেখেছিলাম দুইটা লাইনের মধ্যবর্তী কোণ, যে লাইনগুলোর আমরা ডিরেকশন রেশিও দেওয়া থাকতো অথবা ডিরেকশন কোসাইন দেওয়া থাকতো। তার ডিরেকশন কোসাইন যদি এল অন এম অন এন অন হয়, এটা একটু দেখি তোমরা কে বলতে পারো। ডিরেকশন কোসাইন যদি এল অন এম অন আর এন অন, আর একটা ডিরেকশন কোসাইন হচ্ছে এল টু এম টু এন টু, এটা একটা লাইনের ডিরেকশন কোসাইন, এটা একটা লাইনের ডিরেকশন কোসাইন। তাহলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে পাই? কে বলতে পারবে বলো? তো cos θ কত হয় বলতে পারবে না? না স্যার। এল অন এল টু প্লাস এম অন এম টু প্লাস এন অন এন টু, মনে আছে? মনে নাই? এটা হচ্ছে দুইটা লাইনের যদি ডিরেকশন কোসাইন এল অন এম অন এন অন বা এল টু এম টু এন টু যদি হয়, তাহলে তাদের মধ্যে কোণ কিভাবে পাবো? এই যে cos θ এই ফর্মুলা থেকে, যে থিটা ইকুয়াল টু cos ইনভার্স এত, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখি আমার ধরো ডিরেকশন কোসাইন দেওয়া নেই, দেওয়া আছে ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও কত যদি এরকম হয় যে এ ওয়ান, আচ্ছা এ বি সি, তো এ বি সি ডিরেকশন রেশিও দেওয়া আছে। বলো দেখি আমি এ এলিমেন্ট কিভাবে পাবো? কিভাবে পাবো? A divided by summation A square. এরকম না? জি স্যার বি বাই রুট ওভার সামেশন এ স্কোয়ার, তাই না? ঠিক জি লিখছি? স্যার জি স্যার। তো হ্যাঁ দেখো, তার মানে যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু এ এলিমেন্ট পাওয়া যাচ্ছে। আর এরকম করে তাহলে দুটো লাইনের ডিরেকশন রেশিও, তার মানে কি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, সেখান থেকে এল অন এম এন অন পাবো। আবার যদি এ টু বি টু সি টু হয়, সেখান থেকে এল টু এম টু এন টু পাবো। তো এই যে এল অন এম অন এন অন আমরা পেয়ে গেলাম, সেখান থেকে আমরা cos θ বের করতে পারবো না? জি স্যার যাবে? আচ্ছা, তো সেখানে আমরা দেখেছিলাম পারপেন্ডিকুলার হওয়া সত্ত্বেও, প্যারালাল হওয়ার সত্ত্বেও আমরা দেখেছিলাম। তো এখন আসলে হচ্ছে প্লেনের ক্ষেত্রে দুইটা প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল, যদি অ্যাঙ্গেল কিভাবে বের করব? তো প্লেনে তো আর ডিরেকশন কোসাইন দেওয়া নেই, তখন কিভাবে বের করা যায়? তো সেটাই দেখো যে প্লেনের ক্ষেত্রে কি, যে একটা প্লেন আমরা লিখলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে বলো দেখি এই প্লেনের যে পারপেন্ডিকুলার লাইন হবে, আচ্ছা, তার আগে একটা জিনিস জানা যাক, সেটা হলো দুইটা প্লেনের আমরা অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি, তাই তো? অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি, তার মানে ধরো হচ্ছে এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর এখানে তুমি বুঝতে পারছো কি না?
তো এই প্লেন দুটো কাট করেছে সব। আচ্ছা একটা এর থেকে দেখাই, এখান থেকে দেখাই। এক্স মাইনাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 3। আচ্ছা তো দেখো এখানে কি তোমরা এই গ্রাফটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা তো এই প্লেনের যে অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেল কত? আমরা এই ছোট এই অ্যাঙ্গেলটা বিবেচনা করি। আচ্ছা ওপরটাই দেখি। অ্যাঙ্গেল যদি সবসময় এখানে 180 দেখতে হবে। আচ্ছা এটা যদি ঘোরানো কই, আচ্ছা দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা দুটা প্লেন, তো এই দুইটা প্লেন এতে আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে যাচ্ছি। অর্থাৎ আমরা চাচ্ছি এখানে দেখো যে আমরা চাচ্ছি যে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, তাই না? জি স্যার। তো এখানে কি করা যাবে, কিন্তু এই এর যে ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর যে ইকুয়েশন, সাপোজ এর ইকুয়েশন হচ্ছে, প্রথমটার ইকুয়েশন ধরলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি, আর পরেরটার ইকুয়েশন ধরলাম পরেরটার আমরা ইকুয়েশন ধরলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড এত ইকুয়াল টু ডি ওয়ান। তো ভালো করে খেয়াল করো যে এই দুই প্লেনের মধ্যে দিয়ে অ্যাঙ্গেল বের করতে গেলে আমরা কিন্তু এভাবে বের করতে পারি যে এর একটা পারপেন্ডিকুলার একটা লাইন নিলাম, এর একটা পারপেন্ডিকুলার লাইন নিলাম, তাহলে এই দুই পারপেন্ডিকুলার যে লাইন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু এদের এই প্লেনের অ্যাঙ্গেলকে নির্দেশ করবে। এটা কি বলা যায়? জি স্যার, বলা যায় স্যার। যাবে না? বলা যায় স্যার। আচ্ছা না স্যার, এটা তাহলে কিভাবে সম্ভব? দেখো স্যার ওই দুইটা 90 ডিগ্রি, এই দুইটা 90 ডিগ্রি বা সেম কোণ হবে, তা তো সম্ভব না স্যার। 90 ডিগ্রি তো ওটা হবেই না, এখানে যা কোণ ঠিক ওই রকম কোণই ওখানে থাকবে। একটু তো ঘুরে দেখাই, আমরা এই প্লেনের পারপেন্ডিকুলার, স্যার আমি বলতেছি যে দুইটা যদি স্যার পারপেন্ডিকুলার হয়, তাহলে স্যার ওই দুইটা তো হচ্ছে ওরাও 180 পারপেন্ডিকুলারই ডিগ্রি। হবে। ওটাও পারপেন্ডিকুলারই থাকবে। দেখো যখন ছেদ করবে ছেদ ওই যে ওখানে কিন্তু পারপেন্ডিকুলারই কাট করবে। এখানে আমরা একটু করে নেই। আচ্ছা দেখো একটা জিনিস ছিল, এখানে কি এই যে প্লেন গুলো কি পারপেন্ডিকুলারে কাট করেছে? না স্যার। কাট করেনি। তাহলে একটা আমরা লাইন নেই, দেখো যে এর পারপেন্ডিকুলার লাইন মানে এই যে প্রথম যে প্লেনটা নিয়েছি এর পারপেন্ডিকুলার লাইন নিলাম, ঠিক আছে? ওটা ওই ওই প্লেনের সাথে সম্পর্ক নেই, এর পারপেন্ডিকুলার যখন আঁকাবো ওটার সাথে সম্পর্ক আছে নাই। এবার এই প্লেনের পারপেন্ডিকুলার নাও, এই প্লেনের পারপেন্ডিকুলার। আচ্ছা দেখো দেখি
এই দুইটা লাইনকে একে অপরের এই দুইটা লাইনকে এদের যে দুটা প্লেন আছে, আমি ওই কালারে নেওয়ার চেষ্টা করি, দেখি। এটা গেল এই প্লেনের পারপেন্ডিকুলার লাইন, আর এটা হচ্ছে এই প্লেনের অন্য একটা প্লেন থেকে নেই, এই প্লেনের পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা দেখো দেখি, আমরা যে দুটো লাইন পেয়েছি, এই দুটো লাইন কি এদের নিজ নিজ প্লেনের নরমাল হচ্ছে কিনা? জি স্যার। নরমাল। আচ্ছা এই নরমালের যে কোণ, ওই প্লেনের মধ্যে কি একই কোণ আছে? খেয়াল করো তো দেখি। আচ্ছা দেখো, এই কোণটা এখানে যতটুকু কোণ, এই কোণটার সাথে মিলে কি? আবার এখানে যতটুকু কোণ আছে, এই কোণের সাথে মিলে কি? না স্যার। কে বলতেছে মিলতেছে না? ভালো করে খেয়াল করো। আচ্ছা এই দুইটা প্লেন যে কোণ করেছে, কয়টা কোণ করেছে? কোণ কি একটা না দুইটা? তো দুইটা প্লেনে স্যার 4টা করছে। কয়টা কোণ? স্যার 4টা। সেমই হবে স্যার। দুইটা কোণ হবে, চারটা কোণ কেন হবে? বিপরীত কোণ স্যার। ও বিপরীত কোণ মিলে চারটা কথা বিপরীত কোণ বলতেছো? না। জি স্যার। হ্যাঁ, না না বিপরীত স্যার, সেটা তো দুইটা একই কোণ কোণ। হয়ে গেল। দুইটা মানে কোণ। তো আচ্ছা দেখো, এই যে মানে এই দুইটা কোণ। নরমাল নিলে কিন্তু ওই এদের নরমাল নিলে, স্যার, তার মানে আমরা যখন যদি একটা লাইন আমরা কি বলি, যেমন ধরো একটা সরলরেখা আর একটা সরলরেখার সাথে কত কোণে আছে, এক্ষেত্রে আমরা কোন কোনটা বলি বলো দেখি, কোন কোনটা হিসাব করি? স্যার উপরে দিকে। এটা কিন্তু আমরা এই 180 ডিগ্রিতে ছোট যে সেটা কিন্তু হিসাব করা হয়, জানো নাকি? না স্যার। আচ্ছা এখানে কিন্তু এদের এই কোণটা হিসাব করা হয় যে এত এত অ্যাঙ্গেলে আছে। এ- কারণ এটা তো দুইটা কোণ, একটা 180 বড় আর একটা ছোট, কারণ দুইটা এর যদি একই রেখা হয়ে যায় তাহলে 0 ডিগ্রি, আর এদের সর্বোচ্চ কোণ হবে 180 ডিগ্রি, কিন্তু এদের মধ্যে আমরা হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট যে কোণ সেটা নেই, কারণ এই কোণটা আমরা মেজার করি। তো দেখো এখানে আসলে ওইটা বলার আগে তোমরা দেখো এইটাই তো আগে মানতে পারছো না, যে এই যে এই দুইটা লাইনের মধ্যে যে কোণ আছে, এই দুটো লাইন কি কি ধরনের লাইন? এটা হচ্ছে প্লেনগুলোর পারপেন্ডিকুলার লাইন। তো এদের মধ্যে যে কোণ আছে, প্লেনের মধ্যে একই কোণই আছে। তো প্লেনের কোণ বের করতে গেলে আমরা দুই লাইনের কোণ যদি বের করতে পারি, তাহলে কিন্তু আসলে ওই প্লেনের কোণই বের হয়ে যাবে। সেটা যদি না জেনে থাকো একটু ভেবেচিন্তে দেখো। আর এটা একটা মানে স্বতঃসিদ্ধ নিয়ম। যখন আমরা তোমার দেখো দুইটা কার্ভের মধ্যে যখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের এটা তো জানা থাকার কথা, যে সাপোজ দুইটা কার্ভের মধ্যে আমরা কোণ বের করব, ঠিক আছে না? দুইটা কার্ভের, আচ্ছা হ্যাঁ, ধরো এটা একটা কার্ভ আর এটা একটা কার্ভ, বলো তো এখানে কি করি? স্যার স্পর্শককে তারপর বের করতে। এখানে পারপেন্ডিকুলার মতো দেখাচ্ছে। আচ্ছা স্পর্শকের কোণ বের করি না? কার্ভের অ্যাঙ্গেল বের করতে হলে স্পর্শকের কোণ বের করি না? ওই স্পর্শকের দুটোর মধ্যে দিয়ে কোণ কত সেটাই কিন্তু ওই কার্ভের মধ্যে দিয়ে কোণই বোঝাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ। তো এখন দেখো, এটা যদি আমরা ওই পয়েন্টের জন্য নর্মাল নিতাম, নর্মাল, আচ্ছা নর্মাল মানে এখন এই এই কার্ভের উপর আমরা এই লাইনের উপর নর্মাল নিচ্ছি, দেখো এই লাইনের উপর নর্মাল নর্মাল নিলাম, অন্য কালার দিয়ে নেই, এর উপর নিলাম একটা নর্মাল, এটা নর্মাল হয়েছে কিনা? হয়েছে স্যার। আচ্ছা একবার এর উপর একটা নর্মাল নিলাম,
নরমাল। তো এখানে দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, এই দুইটা কার্ভের মধ্যে কিন্তু এই কোণটাও ছিল, কিন্তু আমরা কোণ হিসেব করতে চাই এটা। তো এখানে এদের যে কোণ হবে, এই যে এদের নর্মাল নিলে সেই একই কোণই রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছো? তার মানে ওদের নর্মালের মধ্যে হতে কোণটাও কিন্তু আমরা দুটো কার্ভের মধ্যে হতে কোণ বের করতে পারতাম। এখানে সেই একই ব্যাপারটা ঘটেছে, যে এই কার্ভের যদি প্লেন, এই কার্ভের উপর যে প্লেন আছে, মানে এই প্লেনের উপর যে নর্মাল আছে, আবার এই প্লেনের উপর যে নর্মাল আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলেই ওই প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বুঝাবে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যে এই দুটা প্লেন, সেই দুইটা প্লেনের যে নর্মাল হবে, সেই নর্মাল গুলোর মধ্যবর্তী কোণই ওই কার্ভে, ওই প্লেনের মধ্যবর্তী কোণকেই বোঝাবে। তো দেখো, আমরা যে দুইটা কার্ভ প্লেন দেওয়া ছিল, সেই প্লেনের কি দেওয়া আছে, জাস্ট কি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন থেকে আমরা কিভাবে অ্যাঙ্গেলটা বের করতে পারি, তার জন্য, আচ্ছা এখানে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু ডি, যে এবিসি, এবিসি কে আমরা প্রথম কার্ভের কি বলতে পারি বলো দেখি, প্রথম প্লেনের এই এবিসি প্রথম প্রথম আবার প্লেনের কি বলেন বলা স্যার। যায়? হ্যাঁ বলো। স্যার কোয়েশ্চেন বুঝিনি, আরেকবার বলেন। আচ্ছা, এই যে প্রথম কার্ভ ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আগে বলো। প্রথম কার্ভের ইকুয়েশন কত, মানে প্রথম প্লেনের ইকুয়েশন কত? প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল ডি। হ্যাঁ, তো এটা যদি প্রথম প্লেনের ইকুয়েশন হয়, তো আমরা এর আগে যে একটা স্লাইড দেখেছিলাম, সেখানে কি ছিল, এ বি সি কি বোঝাবে, ওই প্লেনের নরমালের কি বোঝাবে, স্যার রেশিও বুঝাই। ডিরেকশন রেশিও, ইয়েস। এটা হবে, এই এবিসি হবে প্রথম কার্ভের ডিরেকশন রেশিও। আচ্ছা, তো পরের কার্ভের ডিরেকশন রেশিও কত হবে? A1 B1 C1। ডিরেকশন রেশিও হচ্ছে A1 B1 C1। তাহলে বলো যে দুইটা এখন এই ডিরেকশন রেশিও কার রেশিও, কার ডিরেকশন রেশিও, ওদের যে নরমাল হয় সেই নরমালের কিন্তু ডিরেকশন রেশিও। তো এখন দেখো, তাহলে যেহেতু দুইটা লাইনের ডিরেকশন রেশিও আমরা পেয়ে গেছি, তাদের মধ্যে হতে কোণ বের করতে পারবো? জি স্যার, বের করা যাবে। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা আগে থেকে জানি। তো সেখান থেকে যখন আমরা থিটা বের করবো, সেই থিটাই হবে আসলে এই প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কি কিছু বোঝাতে পারলাম? স্যার প্রথমে যেই মানটা আসবে সেটা কোন অ্যাঙ্গেল হবে স্যার, ওই বড় অ্যাঙ্গেলটা না ছোট অ্যাঙ্গেল? ওই অ্যাঙ্গেল, ওইটা ছোট অ্যাঙ্গেলই বুঝাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে সেই কাজটাই করে, যে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে প্রথম প্রথম যে প্লেন, তার নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি, পরের প্লেনের বি1 সি1, আর এবিসি এবং এ1 বি1 সি1 যদি ডিরেকশন রেশিও হয়, তাহলে অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় সেটা আমরা আগের লেকচারে দেখেছিলাম, আর সেখান থেকে আমরা কস থিটাটা বের করলাম। আর এখান থেকে দেখো কস থিটা থেকে আমরা বলতে পারি এই প্লেনগুলো পারপেন্ডিকুলার, কস থিটার মান 0 হলে কি হবে, প্লেনগুলো কি হবে, পারপেন্ডিকুলার হবে, তাই না? কস থিটার মান 0 হলে পারপেন্ডিকুলার স্যার। পারপেন্ডিকুলার, তার মানে কি এ1 প্লাস বি বি1 প্লাস সি সি1 ইকুয়াল টু 0 হলে কি পারপেন্ডিকুলার। আর প্যারালাল কখন হবে, এ বাই এ1 ইকুয়াল টু বি বাই বি1 ইকুয়াল টু সি বাই সি1, এটা তোমরা দেখে নিও। তো প্যারালাল এবং পারপেন্ডিকুলার কন্ডিশন এখানে আছে। আচ্ছা, তো তারপর আরেকটা জিনিস, এটা একটু আমাদের প্রায় শেষের দিকে, যেমন শুধু ম্যাথগুলো একবার চোখ বুলিয়ে যাব, তাহলে শেষ হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখো, যে তিনটা বিন্দু যদি থাকে, তাহলে তিনটা বিন্দু দিয়ে একটা প্লেন যাবে, সেই প্লেনের ইকুয়েশন কি? তিনটা বিন্দু ধরো x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3, এটা হচ্ছে তিনটা বিন্দু। তিনটা বিন্দু দিয়ে যে প্লেন যায় তার ইকুয়েশন কত হবে?
তাহলে অবশ্যই একটা প্লেন ধরে নিলাম যে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, তাই না? এটা আরবিট্রারি প্লেন ধরে নিলাম। তাহলে এই প্লেনটা যদি এই বিন্দুগুলো দিয়ে যায় তাহলে সমস্ত বিন্দুগুলো দিয়ে এই প্লেনটা কি হবে, সিদ্ধ হবে নাকি? তো এখান থেকে শুধু কি বের করা দরকার, আমাদের এ বি সি ডি কে এখান থেকে তুলে দেওয়া দরকার। আর এই তুলেটা কিভাবে দিব, অর্থাৎ এখানে আমি সংক্ষেপে বলে যাই যে এই যে চারটে ইকুয়েশন, এই চারটে ইকুয়েশন আমরা পেলাম, এখান থেকে কি এলিমিনেট করতে হবে, এর আননোন যে কনস্ট্যান্ট গুলো নিয়ে কি কি কনস্ট্যান্ট, এ বি সি ডি, চারটে ইকুয়েশন থেকে আমরা চারটে আননোন কে তুলে দিতে পারবো না, মানে চারটে আননোন ভ্যালু বের করতে পারবো না? যতগুলো ইকুয়েশন ততগুলো আননোন, সলভ করা যাবে? জি স্যার। হ্যাঁ, যতগুলো ইকুয়েশন ততগুলো যেহেতু আননোন, অতএব এটা সমাধানযোগ্য। আর সেই সমাধানটা করলেই আমরা এবিসি এর মান পেয়ে এবিসিডি এর মান দেবো। আর এবিসিডি এর মান পেয়ে গেলেই আমরা 1 নম্বর ইকুয়েশনে বসে দেবো, আর সেটা হবে আমাদের রিকোয়ার্ড প্লেনের ইকুয়েশন। তার মানে 3টে বিন্দু দিয়ে যে প্লেন যাবে তার ইকুয়েশন আমরা পেয়ে যাব। তারপরে এখানে দেখো কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে, স্যার ওই স্লাইডটা আরেকবার দেন। হ্যাঁ বলো। স্যার এই ইকুয়েশন করে আমরা কিসের মান বের করব? আচ্ছা, এখানে মনে করো যে আমাদের, দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ধরুন যে প্লেনটা ইকুয়েশন ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, তাহলে এই প্লেনটা তো এটাই সেই প্লেন, কিন্তু আমাদের প্লেনের মান আসলে এ বি সি এর মান বের না করে আসলে এক্সাক্ট প্লেনটা পাওয়া গেল না, গেল কি? না স্যার। এ বি সি এর 2 4 6 একটা মান তো আসবে, সেটা যদি না পাই তাহলে কি আসলে সেই প্লেন বলা যাচ্ছে? কোন প্লেন বলা যাবে না। তো এখান থেকে আসলে 1 নম্বর ইকুয়েশন আমরা ধরে নিলাম যে এটাই সেই প্লেন। তো এখন আর কাজ কি, এখানে কাজ হচ্ছে এ বি সি ডি এর মান কিভাবে বের করা যায়, বের করে ওখানে বসে দিলেই তো আমাদের প্লেনটা পাওয়া যেত। কিন্তু সেই বের করার জন্য আরো তিনটা পয়েন্ট দেওয়া আছে, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। তাহলে অবশ্যই 1 নম্বর কার্ভটা এই 3 বিন্দু দিয়ে যাবে, 1 নম্বর প্লেনটা 3 বিন্দু দিয়ে যাবে। ফলে 1 নম্বর প্লেনের ইকুয়েশন বিন্দুগুলো যদি বসে দেওয়া যায় সিদ্ধ হবে। আর সেখান থেকে ফাইনাল কয়টা ইকুয়েশন পেলাম? 3টে ইকুয়েশন। স্যার এবার বুঝতে পারছি। মোট 4টা। এই 4টে ইকুয়েশন থেকে আমরা কয়টা আননোন বের করব? 4টা নন স্যার। তুমি কি বলতে চাচ্ছো যে এক্স ওয়াই জেড এগুলো আননোন? এগুলো যদি মান বের করে তাহলে তো ইকুয়েশন মানে এখানে প্লেনের ভেরিয়েবলই থাকলো না, তাই না? তো এখানে আননোন কিন্তু আমাদের কনস্ট্যান্ট গুলো এ বি সি ডি, এই মানগুলো বের করো, বের করে যদি 1 নম্বর ইকুয়েশন বসাই তাহলে কি কি পাওয়া গেল, প্লেনের ইকুয়েশন পাওয়া গেল। তো চলো এবার, হ্যাঁ এখানে আর একটা জিনিস দেখো, সেটা হলো এটা একটা প্লেন, নেই এইভাবে নেই, যে এটা একটা প্লেন। তো বলা হচ্ছে এই বিন্দু থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, বুঝতে পেরেছো? এই বিন্দু থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, সেটা কত হবে এখানে বলে দেওয়া আছে। সেই ডিসটেন্সটা কত হবে, যদি প্লেনের ইকুয়েশন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, দেখো এখানে সিজেড প্লাস ডি ইকুয়াল টু যদি 0 হয়, এটা যদি কিসের ইকুয়েশন হয়, প্লেনের ইকুয়েশন হয়, এবং বিন্দু তাহলে এটা স্থানাঙ্ক, এই বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে না, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো ধরা হলো বিস্তীর্ণ স্থানাঙ্ক x1 y1 z1, এই যে x1 y1 z1, তাই যদি হয় তাহলে এই বিন্দু থেকে এই প্লেনের উপর লম্ব দূরত্ব কত। এখানে আমরা আগেও কিন্তু একটা লাইনের উপর লম্ব দূরত্ব বের করা দেখেছিলাম, ঠিক সেম, যে ax1 প্লাস by1 প্লাস c z1 প্লাস d, নিচের রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস এখানে আছে, তো এটা আমি আজকে বলছি না, পরে দেখবো, ওটা সহজ। কিন্তু তার আগে আমরা যে জিনিসগুলো পড়লাম সেগুলোর কিছু এক্সাম্পল দেখে দেখে আসি। তো দেখো বলছে the foot of perpendicular from the origin to a plane এত, find the equation of the plane।
কি বলছে, the foot of the perpendicular from the origin to a plane is এত, find the equation of the plane. আচ্ছা, তো এটা কি করতে পারো তোমরা? প্রশ্নটা কি বলেছে? টাইম কত এখন? আচ্ছা, আর অল্পের মধ্যে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করো এখানে। তোমরা আছো না তোমরা? স্যার আসি বলেন। স্যার আচ্ছা দেখ, তো দেখো এখানে কোশ্চেন হচ্ছে যে এই এটা একটা ফ্রেম, এটা একটা প্লেন, এরকম একটা প্লেন আছে। তো মূল বিন্দু থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার যদি নেওয়া হয়, একটা লম্ব যদি টানা হয়, তাহলে সেই লম্বর যে পাদবিন্দু সেটা কত? The foot of the perpendicular from the origin to the plane is কত? সেই পাদবিন্দুটা হচ্ছে 13 - 4 - 3, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এই যে প্লেন, সেই প্লেনের ইকুয়েশন কত? তো আমরা দেখি তাহলে এই প্লেনটা বিন্দু দিয়ে গেছে, কোন বিন্দু দিয়ে গেছে? অরিজিন দিয়ে গেছে না এই বিন্দু দিয়ে গেছে? যে অরিজিন থেকে লম্ব টানা হয়েছে, আর সেই লম্বটা প্লেনের উপর পাদবিন্দু হচ্ছে, ফুট অফ পারপেন্ডিকুলার হচ্ছে কত? 13 - 4 - 3। সো এই প্লেনটা হচ্ছে 13 - 4 - 3 এই বিন্দু দিয়ে গেছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যে প্লেনটা দেয় তাকে আমরা কত বলতে পারি? তার ইকুয়েশন কত হয়? প্রথমে আমরা দেখলাম, আমি শুধু বলে যাচ্ছি, তোমরা খেয়াল করো, পরে মিলে নিও। তখন আমরা তাকে এই ইকুয়েশনকে আমরা এত বলতে পারি, কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি, তাহলে এত বলতে পারি। তো এখন এখান থেকে জানা দরকার কি, এ বি সি এদের মান যদি জানতে পারতাম তাহলে আমাদের প্লেনটাই পাওয়া যেত। তো এবিসির মান কি করে পাবো? তো এবিসি আমরা জিনিস দেখেছিলাম যে এবিসি হচ্ছে ওই প্লেনের যে লম্ব রেখা হয়, একটা যে নর্মাল লাইন হয়, সেই নর্মাল লাইনের কি হয়, এবিসি কি হয়? ডিরেকশন রেশিও। তাহলে এটা যদি কি হয়, এই অরিজিন একটা বিন্দু দেওয়া আছে এখানে, অরিজিন একটা বিন্দু হচ্ছে অরিজিন, আর একটা বিন্দু এই যে 13 - 4 - 3, এই যে যে রেখা, এটা একটা এদের যে সংযোজিত রেখা, তার এই সংযোজিত রেখা, তার এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, তাহলে এই সংযোজিত রেখার কি ডিরেকশন রেশিও আমরা পেতে পারি? এই ডিরেকশন রেশিওই তো হবে, এই লাইনের ডিরেকশন রেশিও হবে কি, এবিসি। তাহলে একটা বিন্দু যদি, এটা আগের লেকচারে ছিল যে একটা বিন্দুর স্থানাঙ্ক কত, x1 y1 z1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 z2 যদি হয়, তাহলে এই দুই বিন্দু সংযোগ করলে যে লাইন হবে, সেই লাইনের ডিরেকশন হবে জাস্ট x2 - x1 y2 - y1 z2 - z1। আর সেখান থেকেই আমরা 13 - 0 -4 - 0 আর -3 - 0 করে আমরা তিনটে ভ্যালু পাবো। এই তিনটাই হবে ওই লাইনের ডিরেকশন, এই লাইনের ডিরেকশন রেশিও। আর সেই ডিরেকশন রেশিও যদি প্লেনের এবিসি নির্দেশ করে, তো সেখান থেকে 13 - 3 আমরা পেয়ে গেলাম। ফাইনালি আমরা প্লেনটাই পেয়ে গেলাম। পরের এক্সাম্পলটা একটু দেখি, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পাসিং থ্রু দ্য পয়েন্টস এত এত এত। তাহলে 3 বিন্দু দিয়ে যে প্লেন যায়, 3 বিন্দু দিয়ে যে প্লেনটা যায়, সেটা আমরা ওখানে একটা ইকুয়েশন দেখলাম, সেভাবে লিখতে পারি, এখানে যেভাবে সেটাও লিখতে পারি। এখানে কি লেখা আছে, যে এই যে প্লেন, সেই প্লেনটা কোন কোন বিন্দু দিয়ে যায়? 2 2 2 সরি 2 2 1 2 3 2 এন্ড -1 3 1, এই 3 বিন্দু দিয়ে যায়। সো আমরা বলতে পারি যে প্রথম বিন্দুটা ধরো যে 2 2 1 এই বিন্দু দিয়ে যে প্লেন যায়, তাকে কি এভাবে লেখা যায়? 2 2 1 এই বিন্দু দিয়ে যে প্লেন যায়, তার জন্য কি এটুকু লেখা যায় না? তার জন্য আমরা ax - 2 b * y - 2 c * z - 1 এটা লেখা যায়? এই বিন্দু দিয়ে যে প্লেন যায়, লিখতে পারি? জি স্যার। জি স্যার। আচ্ছা, যেহেতু প্লেন আবার এই বিন্দু পরের পরের দুটো বিন্দু দিয়েও যায়, অর্থাৎ এটা দিয়েও যায়, এটা দিয়ে যায়, তার মানে পরের দুটো বিন্দুর জন্য সেটা সিদ্ধ হবে কিনা? এই ইকুয়েশনটা সিদ্ধ হবে না? জি স্যার।
সিদ্ধ হবে। আর সেখান থেকে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দুইটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এত জি আর একটা স্যার। হচ্ছে এত। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে এবিসি এর মান বের করা যায়? জয় স্যার। এটা কিন্তু যায় না। দুইটা ইকুয়েশন থেকে তিনটা আননোন বের করা যায়? স্যার দুইটা থেকে তিনটা বের করা যাবে না। না। যাবে না। তাই একটা জিনিস খেয়াল করে, এখানে মজার একটা জিনিস, আমাদের কিন্তু মূল ইকুয়েশন কোনটা? এত, এটা কিন্তু আমাদের আসল ইকুয়েশন। এখানে শুধু কি চাওয়া হচ্ছে, এবিসির মান পেয়ে গেলেই কিন্তু কাজটা হয়ে যেত, তাই না? জি স্যার। হ্যাঁ, তো তার জন্য শুধু আর দুটো ইনফরমেশন পেলাম, একটা কি 2 3 2 দিয়ে যায়, -1 3 1 দিয়ে যায়। তো তার জন্য তো দুটো ইকুয়েশন পেয়ে গেছে, কিন্তু এই দুটো ইকুয়েশন থেকে এবিসি পাওয়া যাবে? না স্যার। যাবে না। তো সেই জন্য কি করতে হবে, যে দুইটা ইকুয়েশন থেকে আমরা এই যে বর্জ্যগুণনের মাধ্যমে এটুকু লিখতে পারি কি, এই লাইনটা দুইটা ইকুয়েশন থেকে বর্জ্যগুণ এবিসি আননোন, তাহলে এই ইকুয়েশন কি লেখা যায়? জি স্যার যায়। লেখা যায়। সেখান থেকে কি এটা লেখা যায় না? জি স্যার। তো ধরো এখন এই যে এবিসি পেলাম, এই তিনটা ইকুয়েশন যে অনুপাত যেহেতু সমান, তা অনুপাত ইকুয়াল কত হতে পারে? সাপোজ একটা আরবিটারি নাম্বার ধরো কে, হতে পারে না? জি স্যার। তাহলে এ ইকুয়াল টু কত কে? 1k হ্যাঁ, 1k। বি ইকুয়াল টু সি ইকুয়াল টু -3k। -3k। তার মানে এই এ বি সি এর মান যদি আবার এই যে 1 নম্বর আমাদের যে আসল ইকুয়েশন 1 নম্বরে যদি বসে দাও, তাহলে সবগুলো টার্মের সাথে কে থাকতেছে কিনা? জি স্যার। পরে ওই কে যদি আমরা মানে কে যদি, কে তো আর জিরো না, ফলে কি হয়ে যাচ্ছে, এর জায়গায় কত থাকতেছে? 1 1। বি এর জায়গায় বি, সি এর জায়গায় কত? -3। -3। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। ফলে কিন্তু আমরা এই যে এইসব কিছু দুইটা ইকুয়েশন থেকেও দেখো তিনটা ভেরিয়েবল আমরা পেয়ে গেলাম, যে অন এর মান তাহলে কত বসাচ্ছি এখানে, এই এর এর জায়গায় যদি 1 বসাই, বির জায়গায় মান পুরোপুরি বলা যাবে না, কিন্তু এর জায়গায় 1, বির জায়গায় 3 আর সির জায়গায় -3 বসাতে পারবো নাকি? ফলে দেখা গেল এবিসি এর মান মানে আমরা পুরোপুরি ফাইনালি এই প্লেনের ইকুয়েশনটা পেয়ে গেলাম। কিছু বোঝা গেল? তো 3 বিন্দু থেকে কিভাবে একটা প্লেন যায়, প্লেনের ইকুয়েশন কিভাবে পাওয়া যায় আমরা দেখলাম। আচ্ছা, এখানে অনুরূপ একটা প্রবলেম, ওটা আমি দেখাতে চাচ্ছি না, আর এটা অনুরূপ একটা যে প্রবলেম। আচ্ছা, এখানে দেখা যায় এত 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 আর কোপ্লেনার, কোপ্লেনার দেখা যায় তোমরা জিনিসটা নিজেরাই দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আসলে কি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস এত এন্ড এত, তাহলে দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দেখো দেখি প্রথম প্লেনের যে নরমাল হয় তার ডিরেকশন রেশিও কত? 2 -1 1 ইয়েস, দ্বিতীয় প্লেন যে নরমাল হয় তার ডিরেকশন রেশিও কত? 1 1 2। তাহলে এই দুই প্লেনের যে দুইটা লাইনের আমরা ডিরেকশন রেশিও পেয়ে গেছি, সেখান থেকে ডিরেকশন কোসাইন পাবো না? জি স্যার। এই যে সেগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন। এখন এই দুইটা যদি ডিরেকশন কোসাইন জানা থাকে, সেখান থেকে এই সূত্রের মাধ্যমে cos থিটা পাওয়া যায় না? ফাইনালি জি স্যার। থিটা পাওয়া জি যাচ্ছে। স্যার। ক্লিয়ার? প্রবলেম গুলো কিন্তু ওই থিওরি গুলো আসলে একটু থ্রি ডাইমেনশন তো এইভাবে বোঝানো একটু মুশকিল সাথে কঠিন হতে পারে। প্রুভ দ্যাট দ্য প্লেন এত এত রাইট অ্যাঙ্গেল, তার মানে কি এদের মধ্যে তো কোন কত হবে? 90 90 ডিগ্রি সত্য, 90 ডিগ্রি সত্য হচ্ছে a1 a2 b1 b2 a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 যদি 0 হয় তাহলে রাইট অ্যাঙ্গেলে আছে, তাই না? আচ্ছা, তারপর কি, যে ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল প্লেনস এত এত, দুইটা প্যারালাল প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত? তো এখানে যেহেতু নির্দিষ্ট কোনো বিন্দু দেওয়া নাই, তো আমরা কিন্তু এটাকে কি পড়েছিলাম, প্যারালাল প্লেন মানে কি, তাদের কিন্তু ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন গুলো একই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইনে পড়েছি, স্ট্রেট লাইন আলাদা বাদ দিলাম, একই কথা একই জিনিসই, কারণ এটা স্ট্রেট লাইনে দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কিভাবে পাওয়া যায় বলো দেখি, মনে আছে কারো? যে c1 ভেরিয়েন্স c2 এখানে কত থাকে, √স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকম না? জি জি স্যার স্যার। এরকম কিছুটা ছিল। তো এখানে ঠিক ব্যাপারটা ওই রকমই, তোমরা নিজেরা দেখে নিও। স্যার এটা আরেকবার বলেন। কোনটা এটা যেটা দেওয়া আছে? আচ্ছা দেখো, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য প্লেনস বিটুইন দ্য প্যারালাল প্লেনস টয়েস y প্লাস z প্লাস 3 ইকুয়াল টু 0। আর একটা কি 4x মাইনাস 4y প্লাস টয়েস z প্লাস ইকুয়াল টু 0।
আচ্ছা, এখানে কি হয়েছে ব্যাপারটা একটু খেয়াল করো, যে প্রথম বিন্দুর উপর একটা বিন্দু ধরে নিলাম x1 y1 z1, ঠিক আছে? জি স্যার। একটু আঁকাবো, হ্যাঁ x1 y1 z1 ধরে নিলাম, তাহলে সেই বিন্দুটা প্রথম প্লেনকে স্যাটিসফাই করবে কিনা? জি স্যার। করবে, তার মানে একটা ইকুয়েশন পেলাম। এখন ওই বিন্দু থেকে যদি দ্বিতীয় প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, সেটা কিভাবে নিব? এই একটা এর আগে ফর্মুলা দেখলাম, এইভাবে সেই লম্ব আঁকাতে হবে। ডিসটেন্সটা এরকম হবে না? ওই বিন্দু থেকে অপর প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এরকম হবে কিনা? জি স্যার। আর ওই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তো তাদের মধ্যে দূরত্ব নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো দেখি, এই যে এইটুকু থেকে 2 কমন নাও, 2 কমন নাও, তাহলে কত দাঁড়াচ্ছে? টয়েস x1 মাইনাস টয়েস y1 প্লাস z1 আসতেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে 1 নম্বর ইকুয়েশনে তার মান কত? -3 না? জি স্যার। তাহলে -3 সাথে 2 গুণ করে তাহলে -6 আর +5, ফলে একটা মান পাওয়া স্যার গেল। বুঝতে পারছি। আচ্ছা, তো এবার আর এখানে কিছু প্রবলেম আছে যেগুলো সলিউশন করে দেওয়া নাই, তোমরা এগুলো যদি বুঝে থাকো ওটা করতে, ঠিক আছে? এটা দরকার নেই। তো খুব তাড়াতাড়ি বলে ফেললাম, তো আমার মনে হয় তোমরা নিজেরা একবার দেখলে বুঝতে পারবা, অত বেশি কঠিন জিনিস এখানে নেই, ঠিক আছে? তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এই সময় দিয়েছো। হ্যাঁ, একটু কষ্ট দিয়ে ফেললাম। তো কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। সামনের ক্লাসটা কবে নেওয়া যায়? স্যার শেয়ার বলে দিবে স্যার। সেদিন তো বলেছিলে 1 তারিখে, 1 তারিখ তো শুক্রবার হয়, কখন নেওয়া যায় বলো? রাতেই নেন স্যার। রাতে না সকালে নিবা? রাতে না স্যার, রাতে। স্যার রাতেই ভালো হয় স্যার। রাতে ভালো হয়। ঠিক আছে, অসুবিধা, তোমাদের সমস্যা না থাকে আমাদের আমার অসুবিধা নেই। ওকে স্যার। তো ঠিক আছে, তাহলে শুক্রবার 1 তারিখে তাই, হ্যাঁ, জি স্যার। রাত 9টার দিকে। তো ভালো থেকো সবাই, হ্যাঁ, দেখা স্যার হবে আপনি ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।